সবাইকে স্বাগত দীপ্ত বিশেষ সংবাদে। এই মুহূর্তের খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি দোলা ডলরেস। নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ গণমাধ্যমকে এই কর্মবিরতির কথা জানান। এর আগে চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সকালে ইন্টার্ন চিকিৎসক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব চিকিৎসক কর্মবিরতি শুরু করেন। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগের সেবা প্রদান বন্ধ রয়েছে। গতরাতে জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সকাল থেকেই নানা কর্মসূচি পালন শুরু করেন চিকিৎসকরা। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 4 নাম্বার, কার্যকর এবং সময় উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, চিকিৎসকদের প্রধান দাবি হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা দ্রুততম সময়ে। সেক্ষেত্রে আসলে এই বিষয়ে কোনো অগ্রগতি কি দেখতে পেয়েছেন কিনা, কোনো বিস্তারিত তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আরও কিছু দাবি তারা তুলে ধরেছেন, সেই দাবিগুলো কি? দোলা, গত রাতের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সূত্র ধরেই কিন্তু ডাক্তাররা 4টি দাবি রেখেছেন। তাদের নিরাপত্তা এবং 24 ঘন্টার মধ্যে যারা দোষী রয়েছে তাদেরকে খুঁজে বের করার সাথে সাথে কিন্তু তাদের আরও যে দাবি রয়েছে সেটার মধ্যে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা আইন নিশ্চিত করার দাবিটি রয়েছে এবং সেটার পাশাপাশি তাদের 24 ঘন্টার একটা আলটিমেটাম ছিল, যেই 24 ঘন্টার মধ্যে যে তাদের যারা দোষী রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। সবকিছু মিলিয়ে কিন্তু এই দাবিগুলো নিয়ে কিন্তু আমরা কিছু সময় আগেই দুপুরের সংবাদে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন সারজিৎ এবং হাসনাত, তারা কিন্তু এসেছিলেন। ভেতরে তাদের মিটিং চলছিল এখানে যারা পরিচালক পাশাপাশি যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে। এবং কিছু সময় আগেই কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু এখানে এসেছেন, নূরজাহান বেগম, উনি কিন্তু এখানে এসেছেন এবং এখন কিন্তু নূরজাহান বেগম এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথেও কিন্তু আলোচনা চলছে এবং ডাক্তারদের কথা হচ্ছে যে ঢাকা মেডিকেলের মতন একটা মেডিকেল কলেজে তারা কখনোই নিরাপত্তা থাকে না, বা এখানে কোনো নিরাপত্তা বা প্রশাসনের কোনো যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ থাকে না। তারা কিন্তু এটা বলেছে যে সার্বক্ষণিক এখানে পুলিশি নিরাপত্তা বা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটা কিন্তু রাখতে হবে এবং তারা চাচ্ছেন যে 24 ঘন্টার যে আলটিমেটাম তারা দিয়েছিলেন, যে আলটিমেটামটা তারা বলেছেন যে 18 ঘন্টা পার হলেও তারা সেটার কোনো অগ্রগতি দেখতে পান নাই। সেই অগ্রগতি দেখতে না পাওয়ার কারণে কিন্তু তারা কমপ্লিট শাটডাউনের ঘোষণাটি দিয়েছেন। এই কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়ার পরই কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা এবং যারা বর্তমান দায়িত্বে রয়েছেন তারা কিন্তু অনেকেই এসেছেন। যেমন আমরা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখানে এসেছেন, মিটিং চলছে, কারণ এখানে কিন্তু এই যে কমপ্লিট শাটডাউন বা সকাল থেকে যে জরুরি সেবা বন্ধ রয়েছে তার জন্য কিন্তু সাধারণ রোগীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা চিকিৎসা নিতে পারছে না। এভাবে যদি মেডিকেল কলেজ হাসপাতাল বা চিকিৎসকেরা যদি কর্মবিরতিতে যায় তাহলে ঘটনাটি আসলে খুবই খারাপ হবে। এইটা বিবেচনা করেই কিন্তু এখানে আলোচনা চলছে, মিটিং চলছে এবং আশা করা যাচ্ছে যে মিটিং শেষ হলে সাধারণ জনগণ বা যারা চিকিৎসা সেবা নিতে এখানে এসেছেন তারা কোনো ভালো সংবাদ পাবেন। তবে মিটিং এখনো চলছে, মিটিং শেষ হলে আসলে সমস্যা সমাধানের বিষয়টি কতদূর অগ্রগতি হলো সেটা আসলে আমরা জানতে পারবো। দোলা, স্বস্তিকা, ব্রিফিং হবে নিশ্চয়ই, তখন আমরা বিস্তারিত জানতে পারবো, নতুন তথ্য পাবো। একটু জানাবেন যে যারা আগে থেকে মেডিকেলে ভর্তি রয়েছেন তারা কি চিকিৎসা ঠিকমতো পাচ্ছেন? রোগীর স্বজনরা কি বলছেন?
দোলা, আসলে শুরু থেকে যারা চিকিৎসাধীন ছিলেন তারা কিন্তু সেভাবে চিকিৎসা পাচ্ছেন না। আর যতটুকু সকাল থেকে পাচ্ছিলেন তারা আসলে যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার আগে কিন্তু তারা বলেছিলেন যে তারা জরুরি বিভাগটা খোলা রাখবেন, কারণ অনেক রোগী ভর্তি রয়েছেন। কিন্তু পরবর্তীতে তারা যখন দেখেছেন যে তাদের বিষয়টা কেউ গুরুত্ব দিচ্ছে না এবং দোষীদের আইনের আওতায় আনা এরকম কোনো তথ্য বা কোনো কিছু অগ্রগতি দেখতে না পেরে কিন্তু তারা পুরোপুরি সেবাটি কিন্তু এখন বন্ধ রেখেছেন। তো সেই ক্ষেত্রে যারা চিকিৎসা নিতে এসেছেন বাইরে থেকে তারাও যেমন সেবা পাচ্ছেন না, সেরকম যারা ভর্তি রয়েছেন তারাও কিন্তু আসলে দোলা সেবা পাচ্ছেন না এখানে ভর্তিরতরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যাচ্ছি পরের প্রসঙ্গে, এবারে বন্যা প্রসঙ্গ। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। নোয়াখালীতে বন্যার খবর সংগ্রহ করছেন সহকর্মী আসিফ জামান। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন, যাচ্ছি তার কাছে। আসিফ, আসিফ কি শুনতে পাচ্ছেন আমাকে? যে কোথাও উঠোন, কোথাও বাড়ির আঙিনা, কোথাও বা ফসলের ক্ষেত, কোথাও পুকুর, বোঝার উপায় নেই যে আমরা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি। তবে দুর্গম এক গ্রাম অঞ্চলে আমরা ঢুকেছি। এই গ্রামে আমরা মূল সড়ক থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে চলে এসেছি, যেখানে আমরা দেখছি যে এখানে এই জায়গায় চলে এসেছি যেখানে আমরা দেখছি যে এখানে এই জায়গাতে একদম কলার ভেলা ছাড়া আর যাতায়াতের কোনো উপায় নেই, এবং যে কারণে এই এলাকাতে আসলে ত্রাণ যারা দিচ্ছেন তারা আসেন না বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করেছেন, এবং যে কারণে এই এলাকার মানুষের কিন্তু দিনপাত করতে বেশ কষ্ট করতে হচ্ছে। বন্যার পানিটি যখন ধীরে ধীরে দক্ষিণ দিকে ধাবিত হচ্ছে, মূলত সেই অবস্থাতেই সেই অবস্থার কারণেই এদেরকে এই দুর্ভোগে পড়তে হচ্ছে। তবে বন্যার পানি যতদিন ধরে এসেছে, অর্থাৎ বন্যা যতটা দিন ধরে দীর্ঘ হয়েছে, এটি আসলে অপ্রত্যাশিত। তারা বলছেন যে এটি আসলে যে জলাধারগুলো ছিল বা যে জলাধার দিয়ে মূলত পানি ফেনী থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার কথা, সেগুলো উপচে পড়ে এই লোকালয় প্লাবিত হয়েছে এবং অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই জায়গাগুলোতে আসলে কেউই ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেন না, কারণ এখানে এই পথে আসলে আসাটা খুবই ভোগান্তির। আমরা যেভাবে এসেছি সেটা বেশ কষ্ট করেই আসতে হচ্ছে, যেটি আপনাকে বলছিলাম যে কোনো বাড়ির উঠোন দিয়ে, কোনো বাড়ি ঘরের পাশ দিয়ে, কোথাও ফসলের জমি পার হয়ে আমাদেরকে এদিকে যেতে হচ্ছে। ঘন্টা খানেক ধরে পথ চলছি, আমরা গ্রামের পর গ্রাম দেখছি। মূলত সব এদিকের বাড়িগুলোতে মানুষের অবস্থান রয়েছেন, এরা আশ্রয় কেন্দ্রে মূলত যাননি, কারণ তারও একটি কারণ বলেছেন যে আশ্রয় কেন্দ্রে যে স্কুল ভবনগুলো এদিকে রয়েছে সেগুলোর গ্রামবাসী যত রয়েছেন তাদের তুলনায় আসলে থাকার ব্যবস্থা খুবই অপ্রতুল। প্রত্যেকটি বাড়িতেই আমরা দেখেছি যে নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম বা তাদের যে শৌচাগার, সেগুলো সবই আসলে তলিয়ে গিয়েছে, যে কারণে দুর্ভোগের সীমা নেই। একই সঙ্গে শিশুদের বিষয়ে যে বিষয়টি বারবার এসেছে যে শিশুরা এরই মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে, এবং এই শিশু খাদ্যেরও কিন্তু তীব্র সংকট রয়েছে। বেশ ভোগান্তির বিষয়টি আসলে তারা তুলে ধরছেন, এবং এখানকার মানুষ যেটি বলছেন যে তাদের যে গৃহপালিত পশু যা ছিল সেগুলো অনেকেই বন্যার পানিতে কিন্তু ভেসে গিয়েছে, অর্থাৎ মারা গিয়েছে, এবং যে কারণে তাদের মানে সেগুলো নিয়েও তাদেরকে বিপাকে পড়তে হয়েছে। সবচেয়ে বড় যে ভোগান্তিটি, আরেকটি চিত্র দেখেছি, অর্থাৎ এই এলাকার কেউ যদি মারা যান তাকে আসলে অন্য এলাকায় গিয়ে শুকনো জায়গা খুঁজে দাফনের ব্যবস্থা করতে হচ্ছে, কারণ এই এলাকার মানুষ যেটি বলছেন যে সেটা আরেকটি ভোগান্তির আসলে চিত্র।
সব মিলিয়ে আসলে এই যে 11 জেলা বন্যা পরিস্থিতি বা আমরা যেটি ঘুরে দেখেছি সব এলাকাতেই অনেকটা একই রকম অবস্থা। দোলা, নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ জামান। এর সাথে শেষ করছি বিশেষ সংবাদ। বিকেল 5টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।